নমস্কার, আমি অঙ্কনা। বাংলা সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য একটু অন্য রকমের নিবেদন। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি আশুতোষ মুখোপাধ্যায় রচিত কাহিনী দ্বীপ। সমাজের অন্ধকার দিক তুলে ধরে বিবেককে তাড়না দেবার এই কাহিনী হল দ্বীপ। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। গল্পের ব্যাপারে বেশি কিছু বলবো না, আপনারাই শুনে দেখুন এর কি ব্যাখ্যা করবেন। আশুতোষ মুখোপাধ্যায়, তার জন্ম 7ই সেপ্টেম্বর 1920 এবং মৃত্যু 4 মে 1989। দীর্ঘ 43 বছরের লেখক জীবনে লিখেছেন বিভিন্ন স্বাদের গল্প। সমাজের প্রেক্ষাপটে সমাজের বিভিন্ন মানুষদের জীবন নিয়ে তুলে ধরেছেন তার গল্প। তার লেখক জীবন শুরু হয় নার্স মিত্র গল্পটি দিয়ে, যা থেকে অবিস্মরণীয় দুটি ছবি তৈরি হয়। একটি হলো দ্বীপ জেলে যাই এবং অন্যটি হলো খামোশি। তাছাড়াও আমি সে ও সখা চলাচল, নগর দর্পণে, 7 পাকে বাঁধার মতো উপন্যাস নিয়েও বহু বিখ্যাত ছায়াছবি বানানো হয়েছে। আমাদের আজকের নিবেদন দ্বীপ প্রথম প্রকাশিত হয় 1960 বা 1970-এর দশকে। গল্প পাঠ এবং লেখকের ভূমিকায় অনুভব, গল্পের সূত্রধর আমি অঙ্কনা। শুরু হচ্ছে দ্বীপ। তোমাকে খবরটা কেমন করে জানাবো ভাবছি। তুমি বারবার বলে দিয়েছিলে ভালো হোক মন্দ হোক, যেমন খবরই হোক জানাতে। বলেছিলে তুমি সহ্য করতে পারবে। খবরটা যে শুভ নয় সে তো তুমি নিজেই মন দিয়ে বুঝেছিলে। তুমি যা অনুমান করেছিলে তাই সত্যি। দত্ত সাহেব বেঁচে নেই, যুদ্ধে গিয়েছিলেন আর ফেরেননি। তুমি শক্তিমতী, তোমার সন্তান বীরের সন্তান। তোমার ছেলে বড় হোক, গর্বের কারণ হোক, এই প্রার্থনা। চিঠিটা শেষ করে খাম বন্ধ করার পরেও অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। হাত থেকে ছেড়ে দিলেই এটা একদিন গিয়ে পৌঁছবে সাগর বসতির দেশে, কালাপানির এক দ্বীপের মেয়ের কাছে। সে এই চিঠিখানাই আশা করছে। আমি কথা দিয়ে এসেছিলাম দেশে ফিরে এসে লিখব। লিখেছি। চিঠিতে যার কথা লিখেছি তাকে, অর্থাৎ দত্ত সাহেবকে আমি চিনি না, কোনোদিন দেখিও নি। সে বেঁচে আছে কি মারা গেছে জানি না। কোনোদিন সে যুদ্ধে গিয়েছিল কিনা তাও জানি না। সত্য মিথ্যার যাচাইয়ের দায় আমার নয়। আমি প্রতিশ্রুতি পালন করেছি, করিনি এখনো, করতে যাচ্ছি। চিঠিখানা যথাস্থানে পৌঁছলে পরে কি হবে অনুমান করা শক্ত নয়। চিঠি হাতে ঠান্ডা মুখে দাঁড়িয়ে থাকবে খানিক, এরই আশায় ছিল বটে। তবু চট করে বিশ্বাস হবে না যেন, কারণ মেনল্যান্ডের লোকের প্রতিশ্রুতির স্বরে তার আস্থা গেছে। উল্টে পাল্টে দেখবে চিঠিখানা, কালো দু চোখ চকচকিয়ে উঠবে খুশিতে। পড়তে পারবে না, পড়তে জানে না। ভাঙা ভাঙা বাংলা বলতে পারে, ভাঙা হিন্দিও বলতে পারে, ভাঙা ইংরেজি আর একটু বেশি বলতে পারে। ছেলে কোলে তুলে নিয়ে কারো কাছে গিয়ে উপস্থিত হবে, বলবে ইংরেজি চিঠিটা পড়ে দিতে হবে। মুখে আশার আলো জ্বলে উঠবে। তারপর যে পড়বে তার মুখের দিকে চেয়ে ওর মুখ শুকোবে একটু একটু করে। আর চিঠির বার্তা বোঝবার পর ছেলে শুদ্ধ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়বে হয়তো। তারপর কাঁদবে হাপুস নয়নে। দেখতে দেখতে খবরটা ছড়িয়ে যাবে। বয়স্ক বা আধবয়সী মাতব্বরেরা এগিয়ে আসবে তাদের প্রাক্তন সর্দারের এই অদ্ভুত স্বভাবের মেয়েটাকে সান্ত্বনা দিতে।
মেয়েরা সম্ভ্রম ভরা চোখে দূর থেকে দেখবে চেয়েছে, ছেলে ছোকরারা বোবা চোখে। সকলে ভাববে আজ পাগলা মেয়েটা এবারে গোটাগুটি না পাগল হয়ে। যাও আশা নিয়েছিল তাও গেল। মেয়েটা উঠবে এক সময়, লোকজনেরা তাকে ডেরায় পৌঁছে দিয়ে যাবে। সকলে চলে গেলে ছেলেটা কিছু খেতে দিয়ে ঠান্ডা করবে, তারপর চুবড়িতে যত্ন করে তুলে রাখবে চিঠিখানা। তারপর মুখ হাত ধুয়ে নিচে ঠান্ডা হয়ে ছেলের পাশে বসবে। তারপর আমাকে ধন্যবাদ দেবে, ভাঙা ইংরেজিতে বলবে, মি গড ব্লেস ইউ স্যার। মেয়েটির গল্প প্রথম শুনি জাহাজের ডেকে বসে রমেশচন্দ্রের মুখে। রমেশচন্দ্র বাঙালি নয়, ইউপির লোক। গতবার 13 বছর ধরে পোর্ট প্লেয়ারে আছে, ম্যাচ ফ্যাক্টরির পদস্থ কর্মচারী। বছরান্তে একবার কলকাতা ঘুরে দেশে যায়, তখন দেখা হয়। ছেলেবেলা থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পড়েছি, তখনও ভালো লাগতো, এখনও লাগে। হাসি খুশি মানুষ, গল্প করতে পেলে আর কথা নেই। পোর্ট প্লেয়ার থেকে জাহাজে চলেছি কার নিকোবর দ্বীপে। সেখানে কি একটা উৎসব উপলক্ষে চিফ কমিশনার যাচ্ছেন। আমার উদ্দেশ্য বেড়ানো, সঙ্গী রমেশচন্দ্র। মাদ্রাজের পথে জাহাজ এখানে একবেলা থামে। উৎসবান্তে চিফ কমিশনার রমেশচন্দ্র মাদ্রাজে চলে যাবেন। রমেশচন্দ্র মাদ্রাজ থেকে কলকাতা হয়ে দেশে যাবে। আমি দিন দিনেক নিকোবর থেকে এক মস্ত ব্যবসায়ীর মোটর লঞ্চে পোর্ট প্লেয়ার ফিরে আসব। রমেশচন্দ্র পাকা ব্যবস্থা। প্রবাল দ্বীপ কথাটা কবে প্রথম মনে গেঁথেছিল জানি না, কিন্তু তখনও পর্যন্ত প্রবাল দ্বীপ স্বপ্নের দ্বীপ। অনেক দিন পর্যন্ত ওটা কল্পনাগম্য দ্বীপ বলেই জানতাম। সত্যি সত্যি সেই দ্বীপে চলেছি, ভিতরে ভিতরে প্রচ্ছন্ন একটু উত্তেজনা ছিল, রোমাঞ্চ ছিল। রমেশচন্দ্রকে সেই উত্তেজনা বা রোমাঞ্চের সঙ্গী করে নিতে পারিনি, কারণ এ পর্যন্ত অনেকবার সে নিকোবর এসেছে। এই দ্বীপ সম্বন্ধে আমার অজ্ঞতা আর কৌতূহল অনেক সময় তার হাসির খোরাক হয়েছে। সমুদ্রপথে পোর্ট প্লেয়ার থেকে কার নিকোবর 143 মাইল। বেলা 3টে নাগাদ জাহাজ ছেড়েছে, পরদিন সকালে পৌঁছে দেবে। রাত্রিতে ডেকে বসে রাতে সমুদ্র দেখছি আর রমেশচন্দ্রের সঙ্গে এটা সেটা গল্প করছি। হঠাৎ মনে পড়ল নিকোবরে আসাটা বরাত জোরে ঘটতে চলেছে। এত অল্প সময়ের মধ্যে আসার পারমিট সংগ্রহ করা শক্ত হয়েছিল। রমেশচন্দ্রের দৎপির তদারকে ছাড়পত্র মিলেছে। একই সরকারের তত্ত্বাবধানে 2 দ্বীপে যাতায়াত পারমিট লাগবে কেন ভেবে পাইনি। তারপর পারমিট সই করে নিতে এসে দেখি 10 ঝামেলা। কাগজে কলমে নাম ধাম বংশপঞ্জি কবুল করতে হলো। বিশদভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হলো। দৈর্ঘ্য প্রস্থ, গায়ের রং, চুলের রং, এমনকি শনাক্ত করা যেতে পারে অবয়বে তেমন কোথায় কি চিহ্ন বা ক্ষতচিহ্ন আছে তাও লেখা হলো। তারপর কেন যাচ্ছি, কদিন থাকবো ইত্যাদি। যেদিন পারমিট মিলেছে সেদিনই যাত্রা। কাজেই তাড়াহুড়ো এইসব আনুষঙ্গিক সতর্কতা পালনের কারণ জিজ্ঞাসা করার কথা মনে ছিল না। এখন মনে পড়ল, জিজ্ঞাসা করলাম, নিকোবরে আসতে হলে এত সব আইন কানুনের ফ্যাঁকড়া কেন? কি ব্যাপার? রমেশচন্দ্র মুচকি হেসে জবাব দিল, তুমি যে সেখানে গিয়ে প্রেমের জাল বিছিয়ে বসবে না তার বিশ্বাস কি? বসলে কি হবে? কি আর হবে, ফলটল যদি ধরে কিছু তাহলে তোমাকেই দায়িত্ব নিতে হবে, পালিয়ে রেহাই পাবে না। আমি অবাক, এরকমও হয় নাকি? এখন বিশেষ হয় না, তবে আগে হতো। আগে তো শুধু ফুর্তি করার জন্য যেত লোকে। একটা জাতকে জাত বিষিয়ে গেছে ওই করে। 70% ছেলে মেয়ে খারাপ লোক। বিশদ বিবরণ শোনার পর আমি চুপ একেবারে। সভ্য মানুষের এই লোভের ইতিবৃত্ত নতুন কিছু নয়। সেদিকে তাকালে এই সভ্যতার মশালে অনেক আহুতির নজির মিলবে, অনেক ক্ষুধার বিভীষিকা দগদগিয়ে উঠবে। সমুদ্র বুকের ওই আদি মানুষেরা সমুদ্রের মতোই উন্মুক্ত, উচ্ছল, উদ্দাম, আনন্দের সঙ্গে ওদের সত্তার যোগ।
প্রথম চেতনার আলো দেখিয়েছিল তাদের খ্রিশ্চান মিশনারিরা। তারা হ্রদের বেসাতীরে উদ্দেশ্য নিয়ে এসেছিল। তারা সফল হয়েছে। আজ এদের সঙ্গে ওই আদিবাসীদের হৃদয়ের সম্পর্ক। এখনো সেখানে মিশনারিদের রীতিনীতির প্রাধান্য বেশি। কিন্তু এরপর সেই ইংরেজ শাসনের যুগেই যারা এসেছে তারা বেসাতীর উদ্দেশ্য নিয়েই এসেছে। শুধু আদিবাসী পুরুষেরা তাদের গতর দিয়ে সোনা জুগিয়েছে, আর রমণীরা যৌবন দিয়ে দেউলে হয়েছে। তারা না বলতে জানতো না, এখনো জানে না ভালো করে। জীবন আনন্দের বস্তু, ভোগের বস্তু, দেবতার সদৃশ্য এই বিদেশি সভ্য অতিথিদের আনন্দ আমন্ত্রণে আর ভোগের আয়োজনে তারা মুখ ফিরিয়ে থাকতে শেখেনি। তারা বিমুখ করতে জানে না কাউকে। ব্যভিচার ব্যভিচার কাকে বলে সেটাই তারা ভালো করে জানে না। তাদের নিজেদের রীতিনীতি, সামাজিক বিধি ব্যবস্থা আছে, কিন্তু পরদেশি অতিথিদের সম্ভ্রমের চোখে দেখত, আলোর মানুষ বলে ভাবত। এখনো দেখে, এখনো অনেকটা সেই রকমই ভাবে। তাদের আনন্দের জন্যে, খুশির জন্যে নিজেদের রীতি শিখে তুলে রাখতে আপত্তি কি? তাছাড়া যারা আসতো তারা খালি হাতে আসতো না, সভ্য জগতের লোভের সামগ্রী নিয়েই আসতো। তুচ্ছ জিনিসকে এদের তুচ্ছ বলে জানতে অনেক সময় লেগেছে। আজও ভালো করে জানে না কোনটা তুচ্ছ আর কোনটা নয়। আলো দেখলে পতঙ্গ ধেয়ে আসবে না? এরপর যারা এসেছে আদিবাসীরা তাদের শুধু সম্ভ্রমের চোখে দেখত না, শুধু অতিথি বলেই ভাবত না। বিদেশি শাসনের শেষের যুগে রাজকর্মচারী আর ব্যবসায়ীদের বেশ সমীহ করত, ভয়ও করত। এদের নগ্ন চাহিদার রূপটা ওরা খানিকটা চিনেছিল, কিছুটা হয়তো বুঝেও ছিল। কিন্তু অস্ত্র জাতের হাতে ইচ্ছে না দিলে তারা যে আদায় করে নেবে সেই সঙ্গ এটাও জেনেছিল। ফলাফল যা হবার তাই হয়েছে। একটা জাতির মেরুদণ্ডে রোগের ঘুণ ধরেছে, বংশ বংশ সেই রোগ টানছে তারা। সমুদ্রের বুকে সেই মানুষেরা আজও যৌন ব্যাধিতেই চোখ বুজে সব থেকে বেশি। বর্তমান শাসন ব্যবস্থায় এই রোগের নিরসন সমস্যাটাই সব থেকে বড়। সেই জন্যেই ওখানে পদার্পণের এত বিধিনিষেধ, এত কড়াকড়ি। কথায় কথায় এরপর দত্ত সাহেব আর ববির গল্প করেছে রমেশচন্দ্র। আজও ওরা কত সহজ, কত সরল, কত বিশ্বাসপ্রবণ সেই গল্প বলেছে। গেলেই মেয়েটাকে দেখতে পাবে, ভারী সুন্দর দেখতে। একটা ছেলে আছে বছর তিনেকের, আজও দত্ত সাহেবের আশায় বসে আছে, তপস্বিনীর মতো দিন কাটাচ্ছে। ওর বিশ্বাস দত্ত সাহেব যুদ্ধে গেছে, একদিন না একদিন ওর কাছে ফিরে আসবেই। গল্পটা শুনেছি, এরকম বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার গল্প কোনো একটা বিশেষ দেশের বিশেষ গল্প কিছু নয়। ববি নিকোবরীদের এক সর্দারের মেয়ে, আসল নামটা কি রমেশচন্দ্র জানে না। মিশনারিদের দেওয়া ওই নামটাই চালু। ববির বাবা বিদেশিদের সুনজরে দেখতো না খুব, তার কারণ সম্ভবত ববির মায়ের অকাল মৃত্যু। তার মাও সেরা সুন্দরী ছিল ওই দ্বীপে, যৌবন দাক্ষিণ্যে ভরপুর ছিল। ববির বাবার মুখ থেকেই রমেশচন্দ্র শুনেছে সে কথা। মেয়েটার 7-8 বছর বয়সে ওর মায়ের সেই সুন্দর দেহ রোগে খেয়েছে। পরদেশি বাবুদের সঙ্গে মাত্র 2-3 বছর মেলামেশার পরই তাকে হারাতে হয়েছে। ববির বাবাও বেঁচে নেই আজ। যখন ছিল দত্ত সাহেবের সঙ্গে মেয়ের মেলামেশা বরদাস্ত করেনি, এমনকি মেয়ের সহায় না থাকলে লোকটার প্রাণ সংশয় হতো। ববি বুক দিয়ে আগলেছে তাকে, শুধু বাবার হাত থেকে নয়, যে 2-4 জন মরদ ওকে পাবার আশায় দিন গুনছিল তাদের কূপ থেকেও। ববির মন পাবার আশায় ওদের মধ্যে অনেকেই কেনয় চেপে চৌড়া দ্বীপে পাড়ি দিয়েছে অনেকবার। নিকোবরী রমণীরা বীরভাগ্য, বীরত্বের অনুরাগিনী। চওড়া দ্বীপে বাড়ি দিলে না যে সে করুণার পাত্র। ববির বাবা সানন্দে যখন জামাই ছাঁটাই বাছাই করছে মনে মনে, সেই সময় দত্ত সাহেবের আবির্ভাব।
বোর্ড প্লেয়ারের এক নামজাদা ব্যবসায়ীর অধীনে মোটামুটি ভালো চাকরি করত দত্ত সাহেব। রমেশচন্দ্রের সঙ্গেও বেশ বন্ধুত্ব হয়েছিল তার। লোকটার সাহসও আছে, বুদ্ধিও আছে, তার ওপর ঘর কোনো নয়। চলমান স্রোতে জীবন ভাসাতে এক পায়ে রাজি। বোর্ড প্লেয়ারের বাঙালি অবাঙালি সকলেই জানে তাকে। মালিকও সুনজরে দেখত। ব্যবসায়ের তত্ত্বাবধানে প্রায় নিকোবরে পাঠাতো তাকে। ববির কথা আর তাদের প্রণয়ের কথা প্রথমে তার মুখ থেকেই শুনেছিল রমেশচন্দ্র। হা হা করে হাসত দত্ত সাহেব আর নিজের কেরামতির কথা বলতো কবে শুনবে ওখানকার ওই লোকেদের হাতেই আমার প্রাণটা গেছে। ব্যর্থ প্রেমিকেরা ছুরি ছানাচ্ছে আর বাপটাও সদয় নয়। ওই বাপকে আর ব্যর্থ প্রেমিকদের ভোলাবার জন্য রমেশচন্দ্র পোর্ট প্লেয়ার থেকে অনেকবার অনেক কিছু কিনে নিয়ে যেতে দেখেছে তাকে। এরপর শুনেছে মালিকের ব্যবসা তত্ত্বাবধানের জন্য পাকাপাকিভাবে একজনের থাকা দরকার সেখানে। অতএব দত্ত সাহেব চলেছে থাকতে। যাবার আগে উদ্দেশ্যটা খোলাখুলি ব্যক্ত করেছে রমেশচন্দ্রের কাছে। ওই মেয়েই প্রথম মেয়ে নয় ওর তাঁর জীবনে, কিন্তু ওরকম মেয়ে সে আর দেখেনি। সমুদ্র অনেক দেখেছে, কিন্তু কোনো মেয়ের বুকে যৌবন সমুদ্র অমন আর দেখেনি। মেয়েটা মাতাল করেছে তাকে। পিপে পিপে মদ গিলেও ওরকম মাতাল হওয়া যায় না। মেয়েটার বাপ বেঁচে নেই তখন। মাতব্বর দলের সঙ্গে দত্ত সাহেবের একটা রফা হয়ে গেছে। অবশ্য ওই মেয়ের চেষ্টাতেই হয়েছে সেটা। তারা বলেছে বিয়ে করতে হবে, দত্ত সাহেব বলেছে রাজি। কী সব অনুষ্ঠানের পর তারা বলেছে বিয়ে হয়ে গেল তোমাদের। দত্ত সাহেব বলেছে বেশ কথা। এখন বোর্ড ছেড়ে এখানে পড়ে থাকি কি করে? বয়সে ছোট কিছু রমেশচন্দ্র সতর্ক করেছে তাকে। কাজটা ভালো করছো না কিন্তু। দত্ত সাহেব রক্তের নেশা তখন, ভালো মন্দ বিচারের বাইরে। উল্টে ঠাট্টা করেছে। খোলা আকাশের নিচে আর খোলা সমুদ্রের চিরায় কোনো সমুদ্র কন্যার সঙ্গে রাত কাটিয়েছ কোনো দিন? না দ্বীপের নির্জন বলে ছোটাছুটির পাল্লায় কোনো বন্ত মেয়েকে দস্যুর মতো শেষ পর্যন্ত দুহাতের বোড়োতে আটকাতে পেরেছ? তোমরা ভালো মন্দ খতিয়ে দেখো, আমি চলতি। তার সে কামনা লাগানো উদ্দীপনা দেখে রমেশচন্দ্রের মনে হয়েছিল জাহাজে পৌঁছানোর একটা দিনও নষ্ট না করে এই মুহূর্তে সমুদ্রটা সাঁতরে পাড়ি দিতে পারলে দিত। এর পরের সমাচার সংক্ষিপ্ত। 1 বছরের মধ্যে দত্ত সাহেব একবারও পোর্ট প্লেয়ারে আসেনি। রমেশচন্দ্র ছুটিতে দেশে এসেছিল। ফিরে গিয়ে শুনেছে বিশেষ জরুরি কাজে ছুটি নিয়ে দত্ত সাহেব নিকোবর থেকে মাদ্রাজ হয়ে কলকাতা গেছে। তার মালিকের মুখেই খবরটা শুনেছিল রমেশচন্দ্র। মালিক চিন্তিত, দত্ত সাহেবের ছুটির মেয়াদের দ্বিগুণ খাবার, অথচ একেবারে নিপাত্তা সে। তার কলকাতার ঠিকানায় চিঠি লিখেও কোনো খবর মেলেনি। মালিক খোঁজ করতে এসেছিল রমেশচন্দ্র তার কোনো চিঠি পেয়েছে কিনা বা তার কোনো খবর রাখে কিনা, কিন্তু এই 3 বছরের মধ্যেও কোনো খবর মেলেনি, আর মিলবেও না জানা কথা। ইতিমধ্যে বার কয়েক নিকোবর গেছে রমেশচন্দ্র। সেখানকার খবরটাই খবর। নিকোবরীরা সকলেই জানে সরকারি পরোয়ানা পেয়ে দত্ত সাহেব যুদ্ধে যেতে হয়েছে। কোথায় যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ তারা জানে না, তবে যুদ্ধ বোঝে, যুদ্ধের বিভীষিকা জানে। সত্যগত যুদ্ধের ধকল তাদের ওপর দিয়েও গেছে কিছুটা। জাপানিরা ওই দ্বীপে দখল করেছিল। 3 বছরের মধ্যে লোকটা কোনো খবর না পেয়ে তারা ম্রিয়মাণ। এখন স্পষ্টই মনে তাদের অশুভ ছায়া পড়েছে। দেশের ডাকে বীরের মতোই হাসি মুখে গিয়েছিল মানুষটা। বীরের মতোই তাদের মধ্যে ফিরবে আবার, এই আশা করেছিল। কি যে হলো তারা ভেবে আকুল। আরও আকুল ববির জন্য। অমন মেয়েটা আস্তে আস্তে একেবারে ঠান্ডা হয়ে গেল। 3 বছরের ছেলে নিয়ে আজও প্রতীক্ষায় আছে। তার প্রেম, তার ভালোবাসা আজ একটা আদর্শের মতো হয়ে উঠেছে ওই দ্বীপে। সকলেই সম্ভ্রমের চোখে দেখে তাকে। ওখানকার মেয়েদের জীবন থেকে একজন পুরুষ সরে গেলে আর একজন পুরুষের আবির্ভাব হতে সময় লাগে না। কিন্তু ববির আগের প্রণয়ীরাও এখন আর বাসনার আওতায় পেতে চায় না ওকে, বরং মনে মনে আশা করে লোকটা ফিরে আসুক। কোথাও কোনো রকম ব্যভিচারের ছায়া পড়লে ববির নজির দেখায় বৃদ্ধ মেয়ে পুরুষেরা। ওকে দেখলে এক ধরনের সংযম চেতনা উকি ঝুঁকি দেয় কেমন।
ওদের বেপরোয়া খুশির জীবন আর ফুর্তির জীবনটা অমনি সাদা হওয়া দরকার, সেই উপলব্ধিও জাগে বোধহয়। ববির ঘরে একটা ফটো আছে দত্ত সাহেবের, সেই ফটোটাই এখন প্রাণ তার। জাতীয় উৎসবের পার্বণে সেই ফটো সঙ্গে নিয়ে যায়। ফটোতে শুকর রক্তের ফোঁটা পড়ায়, তখন রোজ মালা পরায়, ফুল দেয়। অন্য পরিবেশে বসে শুনলে এই গল্প কেমন লাগতো বলতে পারি না, কিন্তু অফুরন্ত আকাশের নিচে অফুরন্ত সমুদ্রের বুকে বসে অদেখা এই আদিবাসী রমণীর অদৃষ্ট বঞ্চনা আমাকে স্পর্শ করেছিল। রাতের আবঝা আলোয় ঢেউগুলো জ্বলছিল, আর ভিতরে ভিতরে আমিও এক ধরনের জ্বালা অনুভব করছিলাম। পরদিন 7টা নাগাদ জাহাজ থামলো, কিন্তু থামলো তীর থেকে প্রায় মাইল 1.5 দূরে। এত দূর থেকে নিকোবর দ্বীপ বড়সড় এক চাপ পোছের মতো দেখায়। শুনলাম এখানকার সমুদ্রের গভীরতা সুনির্বিঘ্ন নয় বলে বড় জাহাজ পাড়ের দিকে ঘেঁষে না। এখান থেকে ডিঙির মতো ছোট ছোট মোটর বোটে পাড়ে যাতায়াতের ব্যবস্থা। ধুতি পাঞ্জাবি সামলে কোনো রকমে মোটর বোটে উঠে বসলাম, কিন্তু তারপরেই লণ্ডভণ্ড কাণ্ড। আমরা যেন খেলনার নৌকার চেপে বসেছি একটা। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউয়ের ঝাপটায় একবার করে মহাশূন্যে উঠছি আর একবার করে অতলে নামছি। যে কোনো রকমে একটা ছিটকে পড়লেই অতল সমাধি, অথচ এটাই নাকি সমুদ্রের শান্ত রূপ। ভয় কাট আমি কোনো রকমে নৌকা আঁকড়ে বসে আছি। রমেশচন্দ্র পারদুই আশ্বাস দিলে, কিচ্ছু ভয় নেই, চুপচাপ বসে থাকো। যাই হোক, তীরের কাছাকাছি এসে মোটর বোটও থেমে গেল। আশ্চর্য, এখানকার জল পুকুরের মতো নিস্তরঙ্গ, ঠান্ডা। ঢেউ তো নেই, স্রোতও নেই যেন। নিকোবরী আদিবাসীরা এক একটা ক্ষুদ্রাকৃত কোনো কেনো নিয়ে মোটর বোটের দিকে এগিয়ে আসতে লাগলো। লম্বা সরু ভেলার মতো ভারসাম্য বজায় রাখার জন্য তলা দিয়ে দুটো বড় বাঁশ আড়াআড়ি বাঁধা। ওই ভেলায় চেপে আমরা তীরে উঠব। পাড়ে নিকোবরী পুরুষ রমণীর ভিড়। পুরুষদের পরনে পাতলা রঙিন হাফ প্যান্ট, গায়ে রং বেরঙের হাফ হাতা জামা বা গেঞ্জি। মাথায় অনেকেরই কাঁটার মুকুট জড়ানো, এক একজনের এক এক রকম, যার যেমন পছন্দ। মেয়েদের পরনে রঙিন সায়া, গায়ে রঙিন ব্লাউজ, লক্ষ্য করলে অন্তর্বাসও চোখে পড়ে। মেয়ে পুরুষ সকলেই গায়ে রং লালচে তামাটে। প্রথম দর্শনে প্রবাল দ্বীপ দেখে নিরাশ হয়েছি, সত্যি কথা। এই প্রবাল দ্বীপে পদার্পণের সঙ্গে সঙ্গে কল্পনার প্রবাল দ্বীপের অস্তিত্ব লুপ্ত, একটুও মেলে না। গাছগাছরা ঝোঁপ ছাড়ে ভরা পূর্ব বাংলার গাঁয়ের মতো। প্রস্তরীভূত প্রবালিকীটের অস্তিত্ব দেখব এ আশা যদিও হাস্যকর, তবু এমন গদ্যাকার প্রবাল দ্বীপ দেখব ভাবিনি। আদর যত্ন করে আমাদের আধ মাইল দূরে একটা প্যাডেলের নিচে নিয়ে যাওয়া হলো। একটা ব্যাপার চোখে পড়ল, মেয়ে পুরুষ সকলেই আমাকে যেন একটু বিশেষ দৃষ্টিতে লক্ষ্য করছে। চিফ কমিশনার এবং অন্যান্য গণ্যমান্য জনের সমাবেশেও আমি লক্ষণীয় কেন সেটা বুঝতে অবশ্য বেগ পেতে হলো না। একমাত্র আমারই পরনে ধুতি পাঞ্জাবি, এটাই ওদের চোখে বিশেষ বৈচিত্র্য মনে হলো। নিকোবরী মেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে জনগণমন জাতীয় সঙ্গীত শোনালো প্রথমে। আমি অভিভূত। পুষ্ট গলা, স্পষ্ট উচ্চারণ, আর সেই অবিকৃত সুর, যে সুরের সঙ্গে নারীর যোগ। অনেক অভিজাত সমাবেশে নিজের দেশের মেয়েদের গলায়ও এই জনগণমন অনেক সময় মেয়েকে মনে হয়েছে। গানের শেষে চিফ কমিশনার ছোটোখাটো বক্তৃতা দিলেন একটা। তারপর ভোজন পর্ব, মাংস ভাত আর চাটনি, সঙ্গে যে যত খেতে পারবে টাটকা ভাঙা ডাবের জল। যার আতিথ্যে 3টে রাত আমি কাটাবো এখানে, রমেশচন্দ্র তার সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছে। ভদ্রলোক কেরালার আদিবাসী, কিন্তু সব ছেড়ে আমার দৃষ্টি নিবদ্ধ আর একদিকে।
অদূরে একটা নারকেল গাছের পাশে দাঁড়ানো একটি মেয়ের দিকে, সুশ্রী, গম্ভীর, বছর 3-এর একটি ছেলের হাত ধরে দাঁড়িয়ে। ছেলেটা মায়ের হাত ছাড়িয়ে এদিক ওদিক চলে আসতে চাইছে, কিন্তু শক্ত হাতে ধরা বলে পারছে না। মেয়েটি সেই থেকে নিষ্পলক চেয়ে আছে আমার দিকে। কেউ না বলে দিলেও আমি যেন চিনেছি মেয়েটাকে। তবু ইশারায় রমেশচন্দ্রকে দেখালাম। রমেশচন্দ্র মাথা নাড়লে। সেই বটে, ববি। কিন্তু সেই থেকে দেখছে কি আমার দিকে চেয়েছে? রমেশচন্দ্র ঠিক ঠাওর করতে না পেরে মৃদু ঠাট্টা করল। ভাবনায় ফেললে? তোমাকে পছন্দ হলো নাকি? যতবার চোখ গেছে চোখাচোখি হয়েছে। ঠায় দাঁড়িয়ে আছে, একভাবেই চেয়ে আছে। আমার কীরকম অস্বস্তি একটা, কেমন মনে হলো চাউনিটা সদয় নয়। চিফ কমিশনার এবং জাহাজ থেকে যারা যারা এসেছেন সকলেরই এবার জাহাজে ফেরার তাড়া। পায়ে পায়ে আবার সমুদ্র পাড়ের দিকে এগোলেন সকলে। স্থানীয় ভদ্রলোক আর নিকোবরী মেয়ে পুরুষেরা সঙ্গ নিয়েছে। আমি আর রমেশচন্দ্র পাশাপাশি আসছি। তাকে ছেড়ে এই দ্বীপে 3টে রাত কাটাবো ভাবতে কেমন যেন লাগছে। হাত চেপে দিয়ে রমেশচন্দ্রর দৃষ্টি আকর্ষণ করলাম। আমাদের 10-15 হাতের মধ্যেই সেই মেয়েটি, ববি। ছেলের হাত ধরে নিজের অগোচরে আসছে যেন। স্থির কঠিন তুই চোখের আওতায় আমায় আটকে নিয়ে পথ ভাঙছে যেন। রমেশচন্দ্র এবারে অবাক একটু, বলল, ওদের 2-4 জন লোক তোমার কথা জিজ্ঞাসা করছিল আমাকে। কোন দেশের লোক তুমি, কোথায় থাকো? কলকাতা শুনে মুখ চাওয়াচাওয়ি করছিল, কিন্তু তোমার সঙ্গে তো। হঠাৎ কিছু বুঝি মনে হলো তার। দাঁড়িয়ে পড়ে দেখলো আমাকে, তারপরে হেসে বলল, বুঝেছি। দত্ত সাহেবও প্রায় ধুতি পরতো। এখানে ধুতি পরো আর যাই পরো, বাইরে থেকে এলেই সাহেব। শুধু ধুতি পরার জন্যই নয়, সেও তোমার মতো অমনি করেই ধুতির কোচা পাঞ্জাবির বাঁ পকেটে গুজত। এই দেখেই মেয়েটা কিছু ভেবেছে হয়তো। কি সর্বনাশ! এই আমি তাহলে এই জাহাজেই পালাই। রমেশচন্দ্র হাসতে লাগলো। বললাম বলেই যাওয়া সম্ভব নয়। জাহাজ যাচ্ছে মাদ্রাজে, আমাকে ফিরতে হবে পোর্ট প্লেয়ারে। রমেশচন্দ্র আশ্বাস দিলে, না হে না, খুব অতিথি বৎসল ওরা, দেখে নিও। অতিথিরা কেনোয় উঠলেন। কেনো থেকে মোটর বোটে। মোটর বোট আবার তাদের জাহাজে পৌঁছে দেবে। সকলেই দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ পর্যন্ত। রুমাল নাড়ার ধুম পড়ে গেল দুদিক থেকে। ধুতি পরা লোকটা আমি থেকে গেলাম। সেটা এবারে নিকোবরী মেয়ে পুরুষদের চোখে পড়ল বিশেষ করে। ঈষৎ বিস্ময় স্থানীয় কর্মচারীদের। তারা এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। নিজেদের মধ্যেও কি বলাবলি করতে লাগলো। এদিকে ঘাড় ফেরাতেই আবারও রীতিমতো ধাক্কা খেলাম একটা। মেয়েটি চেয়েই আছে, স্তব্ধ কঠিন মূর্তি, নিষ্পলক, 2 চোখে সাদা আগুন। আদিবাসী মেয়ে পুরুষেরা অনেকে তাকেও দেখেছে, চেয়েছে। কেউ কেউ তাকে বলছে কিছু। আমি অবাক। ধুতি পরা এই বাঙালি মূর্তি দেখে মেয়েটার স্মৃতির বেদনা উপচে ওঠেও যদি, তার হাবভাব এমন কঠিন হবে কেন? চাউনিটা এমন অকরুণ হবে কেন? বরং আমাকে তো প্রীতির চোখে দেখার কথা তার। কেরালাবাসী ভদ্রলোকটির সঙ্গে পায়ে পায়ে ফিরে চলেছি। সকলেই ফিরছে, কিন্তু আর একবারও না তাকিয়েও সারাক্ষণই মনে হচ্ছিল ওদেরই মধ্যে ছেলের হাত ধরা কোনো বিশেষ এক মেয়ে 2 চোখ ছুরির ফলার মতো আমার গায়ে বিঁধে আছে। অস্বস্তি। আরও 1/2 মাইলটা দূরে এসে থামলাম। গলা উঁচু বাঁশের মাচার ওপর মৌচাকের আকারে খড়ের চাল দেওয়া কাঠের ঘর একটা। সেই ঘরেই আমি থাকবো এই 3 রাত। 30-40 গজ দূরে ওই রকমই আর একটা ঘরে সঙ্গী ভদ্রলোকটি থাকবেন। দুপুরের খাবার ঝামেলা নেই। ছোট দ্বীপে আমাকে যথেচ্ছ বেড়াতে বলে ভদ্রলোক নিজের কাছে চলে গেলেন। নিকোবরী মেয়েরা চলে গেছে। পুরুষেরা অনেকেই এগিয়ে এলো। সাব সাব বলে
আদর অভ্যর্থনা করলো। ভাঙা ভাঙা ইংরেজি বললেও ইংরেজি বেশ বোঝে, হিন্দিও বোঝে। কোথায় থাকি, পোর্ট প্লেয়ারে কেন এসেছি, এখানে কতদিন থাকবো ইত্যাদি। নিবাস কলকাতায় শুনে আবারও মুখ চাওয়াচাওয়ি করলো তারা, কিন্তু কিছু জিজ্ঞাসা করলো না। আমাকে বিশ্রামের অবকাশ দিয়ে তারা চলে গেল। বিকেলে আবার আসবে বলে গেল। 3 দিনে এখানে থাকবো শুনে সকলেই খুশি। ঘড়ি দেখলাম, বেলা 11টা মোটে। জাহাজের ধকল শরীরে দুলছিল কেমন। দড়ির খাটিয়ায় ঘণ্টা 2 গড়াগড়ি করে উঠলাম আবার। পথ চিনি না, চেনার দরকারও নেই। যে পথেই যাই একসময় দেখব সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। পায়ে পায়ে অনির্দিষ্টভাবে হেঁটে চলেছি। কোথাও জঙ্গল, কোথাও ফাঁকা। ঘুরে ঘুরে গাছপালা দেখছি। নারকেলের জঙ্গলই বেশি। বেশ একটা রোমাঞ্চকর নির্জনতা। এই দ্বীপ আমি একমাত্র মানুষ, ভাবতেও কষ্ট হয় না। ভাবলে কেমন গা ছমছম করে, অথচ ভালোও লাগে। আমি কোন একটা পরিত্যক্ত ধার দিয়েই চলেছি বোধহয়, নইলে নিকোবরে যা শুনেছি জায়গার আয়তন, লোকবসতির চাপ বেশি। হঠাৎ পা দুটো থেমে গেল আমার। কাঠ হয়ে দাঁড়িয়ে গেলাম। অদূরে দুটো ছোট গাছের ফাঁকে মূর্তির মতো দাঁড়িয়ে সেই মেয়ে, ববি। কোনো মেয়ের মুখে এত ঘৃণা, এত বিদ্বেষ আর দেখিনি। হকচকিয়ে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক নেই। দিশা ফিরে পেয়ে 2 পা এগোতেই মেয়েটা গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটা অজানা শঙ্কার মতো বোধ করতে লাগলাম। মেয়েটা কি ভেবেছে? মেয়েটা এমন করছে কেন? বিকেলটা সেই ভদ্রলোক আর আদিবাসীদের সঙ্গে মিলেমিশে কাটল। পরদিন সকালেও তবু আমার কেমন মনে হতে লাগলো, কোনো অলক্ষ্য থেকে কেউ যেন লক্ষ্য করছে আমাকে। দুপুরে আবার সেই ব্যাপার। গতকাল যে দিকে এসেছিলাম আজ তার উল্টো দিকে এসেছি। জায়গাটাও একেবারে নির্জন নয়। গাছগাছড়ার ফাঁকে ফাঁকে আদিবাসীদের কুটির দেখা যাচ্ছে। সরু একটা পায়ে চলা পথে পা বাড়াতে গিয়ে দেখি অদূরে পথ আগলে ববি দাঁড়িয়ে, 2 হাত কোমরে, তৃপ্ত ভঙ্গি, লালচে মুখে নির্বাক রোষ, শুকনো মুখে কিছু একটা অটুট সংকল্প। দেখা মাত্র মনে হলো এগিয়ে গেলেও আজ আর সরে যাবে না। গেলও না। কাছে এসে 2 হাত জুড়ে কপালে ঠেকালাম। নমস্তে। এই নমস্কারটা ওরা বোঝে দেখেছি। আদিবাসীদের অনেকেই আমাকে এভাবে অভিবাদন জ্ঞাপন করেছে। জবাবে ববির মুখের দিকে নিষ্পলক চেয়ে রইল খানিক। মুখের কঠিন রেখা একটুও নরম হলো বলে মনে হলো না। কোমর থেকেও হাত ছড়ালো না। ছুরির ফলার মতো দুটো চোখ যেন আমার সমস্ত মুখটা ফালা ফালা করে ভিতর দিকে দেখে নিচ্ছে। ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করলো, Why are you here? এখানে কি মতলবে এসেছো? সব বিষয় শিখেই তুলে অতিথি সুলভ জবাব দিলাম, তোমাদের দেশ দেখতে এসেছি। এই জবাবই দেব, জানতো যেন। তেমনি অস্ফুট ঠান্ডা গলায় আবার প্রশ্ন হলো, এখানে দেখার কি আছে? জবাব কি দেব? বিমূঢ়ভাবে কাটিয়ে বললাম, দেশ বেড়াতে আমার ভালো লাগে। তোমরা কি চাও না বাইরের লোক এখানে আসে? আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট, আই হেট। আমি নির্বাক। তোমার নাম কি? আমি যেন বিচারের আসামি। নাম বললাম। মনে হলো আমার এই নামটা বিশ্বাস করলো না। ইউ নো দত্ত সাব? মাথা নাড়লাম, চিনি না। অবিশ্বাসে এবার হিস হিসিয়ে উঠল মেয়েটা। তুমি ক্যালকাটায় থাকো না? মাথা নাড়লাম, তাই থাকি। এটাই যেন চরম মিথ্যা উক্তি আমার। নির্বাক রোষে জলজল করছে মেয়েটার সমস্ত মুখ। আবারও আমার আপাতমস্তক নিরীক্ষণ করলো 1 দফা।
বিশেষ করে আমার পাঞ্জাবির বাঁ পকেটের কোঁচা গোঁজাটা। এবারে আমার বলা উচিত ছিল, ওকে বোঝানো উচিত ছিল। কলকাতায় কত লোক থাকে, কত লোক এমনি ধুতি পাঞ্জাবি পরে, কত লোক জামার পকেটে কোঁচা গুঁজে, কিন্তু মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। আমি নির্বাক, নিস্পন্দন। তেমনি ধীর অথচ অসহিষ্ণু কণ্ঠে হিন্দিতে মেয়েটি জিজ্ঞাসা করলো, কতদিন থাকার মতলব এখানে? বললাম, পরশু চলে যাব। আবারও খানিক চেয়ে থেকে ববি অস্ফুট রায় দিল, যদি লা যাস তোর বিপদ হবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না, একটা বড় ঝোপের ওধারে অদৃশ্য হয়ে গেল। আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে ঠিক নেই। পায়ে পায়ে ডেরায় ফিরেছি এক সময়। বিকেলেও কারোর সঙ্গে গল্পগুজব করতে পারিনি ভালো করে। কেরালাবাসী ভদ্রলোকটিকেও কিছু জিজ্ঞাসা করে উঠতে পারিনি। রাতে ভালো ঘুম হয়নি। কি ভেবেছে মেয়েটা একটু ঠাউর করে উঠতে পারিনি। অথচ ভীষণ কিছু যে ভেবে বসে আছে সন্দেহ নেই। দত্ত সাহেবের দেশের মানুষ বলে যেখানে ওর কাছে আরও বেশি খাতির পাওয়ার কথা, সেখানে উল্টে এই ব্যবহার কেন? পরদিন কিছুতেই জ্বর ছাড়িয়ে ওঠা গেল না। যত ভেবেছি তত দিশেহারা হয়েছি। অথচ অন্যান্য আদিবাসীরা ভারী সদয় আমার ওপর। দত্ত সাহেবের দেশের লোক বলেই যেন, ক্যালকাটার লোক বলেই যেন। ওদের অনেকেই সেদিন সাগ্রহে দত্ত সাহেবের কথা জিজ্ঞাসা করেছে আমাকে। সকলেই ভগবানের কাছে প্রার্থনা করেছে সে আবার ববির কাছে ফিরে আসুক, ওদের মধ্যে ফিরে আসুক। আগামীকাল আমার পোর্ট প্লেয়ারে ফেরার কথা। ওই মেয়েটার ভয় নয়, তবু স্টিম লঞ্চ পেলে আজই এই দ্বীপ ছেড়ে চলে যেতে আপত্তি ছিল না আমার। সকাল, দুপুর বা বিকেলের মধ্যে মেয়েটাকে আর দেখিনি, অথচ মনে মনে দেখার আশা। সন্ধ্যার পর ডেরায় বসেছিলাম। খানিক আগে কেরালাবাসী ভদ্রলোকটি রাতের খাবার আয়োজনের ব্যবস্থা উঠে গেছেন। হঠাৎ সচকিত হয়ে দেখি দরজার কাছে বছর 15-16 একটা আদিবাসী ছেলে দাঁড়িয়ে। সাপ! উঠে এলাম। সে চেষ্টা চরিত্র করে যা বোঝালো তার সারমর্ম ববি একবার আমাকে তার ঘরে নিয়ে যেতে বলেছে। জরুরি কথা আছে তার, এক্ষুনি একবার যেতে হবে। আমি হতভম্ব, রাজ্যের অস্বস্তিও। কি করব? যাব? ছেলেটার দিকে চেয়ে মনে হলো সে যেন বুঝেছে আমি দ্বিধাগ্রস্ত, হয়তোবা ভয়ই পেয়েছি ভাবছে। বেশি পথ ভাঙতে হলো না। এইরকমই আর একটা ডেরায় দরজার কাছে ববি দাঁড়িয়ে। ছেলেটাকে ইশারায় চলে যেতে বলল। আমাকে ডাকলো, কাম ইন সব। সিঁড়ি দিয়ে মাচায় ঘরে এসে দাঁড়ালাম। আমার বাহ্য চেতনা সক্রিয় নয় খুব। টকটকে পরিচ্ছন্ন ঘর। মেঝেতে 3 বছরের ছেলেটা বসে খেলা করছে। আমাকে দেখে সব বিস্ময়ে চেয়ে রইল খানিক। তারপর আমার দিকে ছোট একটা বেতের ডালা এগিয়ে দিয়ে ভাব করে চেষ্টা করল। ছেলের মায়ের দিকে চেয়ে ছেলেটার দিকে এগোতে ভরসা হলো না। সেই মুখ আগের দিনের মতো না হলেও থমথমে গম্ভীর। ঘরের কোণে একটা তাকের দিকে চোখ গেল। তাকের ওপর ধুতি পাঞ্জাবি পরা বাঙালি তরুণের ফটো একটা, বেশ সুশ্রী চেহারা। ফটোতে মালা জড়ানো, সামনেও ফুল কতকগুলো। এই তাহলে দত্ত সাহেব? বব্বেসি জিজ্ঞাসা করলো। গোয়িং টুমরো। কাল যাচ্ছ? মাথা নাড়ালাম। হ্যাঁ, যাচ্ছি। সেটা শুনে নিয়ে আতিথ্যের কথা মনে হলো বোধহয়। ঠান্ডা আপ্যায়ন জানালো। সিট ডাউন সাব। মেঝেতে নারকেল পাতার চাটাইয়ের মতো পাতা। বসলাম।
ছেলেকে সামনে টেনে নিয়ে অদূরে মেঝেতেই বসলো ববি। আমাকে ভব্যতার সম্বন্ধে সচেতন রাখার জন্যই ছেলেটাকে কাছে টেনে বসিয়েছে মনে হলো। তারপর মুখের ওপর দু চোখ আটকে নিয়ে দেখলো খানিক। ভাষা বুঝুক না বুঝুক, লক্ষ্য করলে আমার অসহায় বিষয়টুকু উপলব্ধি না করার কথা নয়, আর করলেও বোধহয়। ইংরেজি আর হিন্দি মিশিয়ে বলল, তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি সাহেব, তুমি কিছু মনে করো লাই। মাথা নেড়েছি, কিছুই মনে করিনি। তারপর চুপচাপ অপেক্ষা করেছি। হঠাৎই আবার সে জিজ্ঞাসা করলো, দত্ত সাহেবকে চিনো তুমি? কাল চিনি না বলাতে বিশ্বাস করেনি। হোক মিথ্যে, তবু মেয়েটার ক্ষত যদি একটু ঠান্ডা হয়, সত্যি বলে কাজ নেই। ঘুরিয়ে জবাব দিলাম, আমি চিনি নে ঠিক, কলকাতা মস্ত জায়গা, অনেক লোক, তবে তার নাম শুনেছি। তিনি নামকরা লোক, দেশের জন্য যুদ্ধে গেছেন। কিন্তু আর বলা হলো না। মেয়েটা যেন দপ করে জ্বলে উঠল সঙ্গে সঙ্গে। তপ্ত যাতনায় অস্ফুট গলায় কথাগুলো যেন দাঁতের চাপে ভাঙতে ভাঙতে বলে উঠল, ইউ লাইং, তুমি মিথ্যে বলছো। সে কোনো দিনও যুদ্ধে যায়নি। এখানকার লোকেদের আমি বানিয়ে বলছি, সে যুদ্ধে গেছে। সে আমার সব কিছু লুট করে নিয়ে চোরের মতো গেছে এখান থেকে, বেইমানি করে পালিয়েছে সে। আই হেট হিম, আই হেট হিম। জীবনে এমন পরিস্থিতিতে আর কখনো পড়েছে কি না, এত বিস্ময়ের সম্মুখীন হয়েছে কি না জানা নেই। বোবার মতো খানিক বসে থেকে শেষে সহজ স্বীকৃতির রাস্তাটাই বেছে নিলাম আমি। ওকে বুঝিয়ে বললাম, দত্ত সাহেবকে আমি কোনোদিন দেখিনি, নামও শুনিনি কখনো। পোর্ট প্লেয়ারে এসে তার কথা শুনেছি, ববির কথা শুনেছি। ববিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওটুকু মিথ্যের আশ্রয় নিয়েছিলাম, আর কোনো কারণ নয়, শুধু এজন্যই। ববি খুঁটিয়ে দেখছে আমাকে, বিশ্বাস করবে কি করবে না সেই সংশয়। আমাদের কথা কার কাছে শুনেছ? রমেশ চন্দ্রের নাম করলাম। খানিক থেমে আবারও জিজ্ঞেস করলো, তোমার দেশের লোকের বেইমানির কথা শুনে তোমার কি মনে হয়েছে? বললাম, আমি লজ্জা পেয়েছি, দুঃখ পেয়েছি, কিন্তু আমার দেশের সব লোকই যে এরকম নয় তোমাকে বোঝাবো কেমন করে। ববি চুপ করে ভাবলো একটু। তোমাকে বিশ্বাস করতে পারি? বললাম, তুমি বিশ্বাস করতে চাইলেও পারবে কি? এই জবাবটা পছন্দ হয়েছে মনে হলো। আমার আন্তরিকতা সম্বন্ধে তত আর সংশয়পন্ন নয় যেন। শান্ত মুখে বলল, ভালো মন্দ সব দেশেই আছে। তোমার দেশের একজন লোক খারাপ করছে, তুমি ইচ্ছে করলে একটা ভালো কাজ করতে পারো, করবে? আমি নীরব, জিজ্ঞাসু। তুমি ক্যালকাটার লোক, তোমার কথা এখানে সবাই বিশ্বাস করবে। কলকাতা থেকে তুমি আমাকে চিঠি লিখে জানাবে দত্ত সাহেব যুদ্ধে মারা গেছে, লিখবে? বিস্ময়ের ধাক্কায় আমি বোবা খানিকক্ষণ। নিজের অগোচরেই দত্ত সাহেবের ফটোটার দিকে চোখ গেল আবার। ফুল আর মালা এখনো শুকোয়নি, আজই দিয়েছে বোঝা যায়। আমার নীরব বিষয়টুকু উপলব্ধি করলো বাবি। চোখাচোখি হতে বলল, আই হেট হিম। তবু জিজ্ঞাসা করলাম, তাহলে ফুল দাও কেন, মালা পরাও কেন? ববি জবাব দিল, এই দ্বীপে ভালোবাসার একটা নজির রাখার জন্য, সাদা নজির, এই হোয়াইট লেসেন। সহজ কথাটার এক বর্ণ বোধগম্য হলো না। স্থান কাল ভুলে ফ্যালফ্যাল করে তার মুখের দিকে চেয়ে আছি, কিন্তু মেয়েটা যেন হঠাৎ নিজের মধ্যে তলিয়ে গেছে। লালচে তামাটে মুখখানা সত্যি তপস্বিনীর মতো লাগছে এখন। ছেলেটাকে নিজের আরও একটু কাছে টেনে নিয়ে একটা গাল তার ঝাঁকড়া চুলের মাথার উপর ঘষলো একটু। তারপর আস্তে আস্তে অনেকটা নিজের মনেই বলে গেল,
আমার বাবা এই দ্বীপে সর্দারদের একজন ছিল, তার বাবাও তাই ছিল। তারা দ্বীপের ভালো মন্দ বুঝত, ভালো মন্দ ভাবতে পারত। বাবা আমায় নিষেধ করেছিল, আমি শুনিনি। বাবা বলতো ওরা শুধু ফুর্তি করতে আসে, রোগ ছড়াতে আসে। সেই ফুর্তিতে আমি আর রোগে আমার মা মরেছে, তবু আমি শুনিনি। ববি সোজা হয়ে বসলো, মুখের দিকে যে কার সঙ্গে কথা কইছে সেটাই যেন ভালো করে দেখে নিলে আরেকবার। তারপর ভাঙা ভাঙা হিন্দিতে আবারও বলে গেল, চলো। আমার মতো এই দ্বীপের অনেকেই শুনেনি, অনেক মেয়ে শুনে না। তারা ফুর্তি করে, ফুর্তি লোক চলে গেলে আবার নতুন ফুর্তির আশায় বসে থাকে। নয়তো দ্বীপের ছেলে ছোকরাদের নিয়েই ফুর্তি নেশা করে, তারপর রোগে পড়ে আর রোগ ছড়ায় গোটা দ্বীপে। এই রোগের ঘা আমার জীবন দিয়ে এই দ্বীপে ভালোবাসার নজির রাখবো, এদের ভালোবাসা শেখাবো। আমাকে দেখলে ওদের মন জাগবে, ফুর্তির নেশা ছুটে যাবে, লোভ কুকড়ে যাবে। আমি শিখাবো ওদের, আমার ছেলে শিখাবে। এই রোগ ছিঁড়ে যাবে, যাবে না সাহেব? আশায় উদ্দীপনায় সমস্ত মুখ জলজল। আমার গলার কাছে কিছু একটা আটকেছে যেন। চোখের কোণ দুটো শিরশির করছে। লবণাক্ত সমুদ্র ঘেরা এই দ্বীপের রাত্রিতে মাচার ঘরে বসে এক নিরক্ষর আদিবাসী রমণীর মুখে আমি যা শুনেছি তা কোনোদিন ভুলবার নয়। আমার সাগর পাড়ের শিক্ষিত মন আর শিক্ষিত বুদ্ধির নিত্যি দিয়ে একবারও তা বিশ্লেষণ করা বা সম্ভব অসম্ভব ওজন করার কথা মনে হয়নি আমার। আমি মাথা নেড়েছি, বারবার বলতে চেয়েছি, যাবে, নিশ্চয়ই যাবে। ববির মুখে আর রাগ বিদ্বেষের চিহ্ন মাত্র নেই, ক্ষোভের এতটুকু ছায়া নেই। রমণীর মুখে যেন গোটা দ্বীপের আধার ঘোচানো শিখা চলছে। বলল, দত্ত সাহেব আমার ক্ষতি করলেও এই দ্বীপের ভালো করছে। আমার রাগ করা ভুল, আমি রাগ করব না, কিন্তু এই দ্বীপের জন্য যে আরও বড় নজির দরকার, আরও বড় সাদা নজির। তুমি ক্যালকাটা থেকে ওই চিঠিখানা লিখবে সাহেব, লিখবে? আমি প্রতিশ্রুতি দিয়েছি লিখব। পরদিন যথাসময়ে স্টিম লঞ্চ এসেছে। স্থানীয় কর্মচারীটির সঙ্গে অনেক আদিবাসী ও সমুদ্র তীরে বিদায় সম্বর্ধনা জানাতে এসেছে আমাকে। ছেলের হাত ধরে ববিও এসেছে। তার চোখ সে নীরব আকুতি। সাহেব, লিখবে তো? ভুলবে না তো? সাহেব, লিখবে তো? ভুলবে না তো? বিদায় নিয়ে কেনোতে উঠেছি। কেনো থেকে ছোট মোটর বোটে, মোটর বোট থেকে স্টিমার লঞ্চে। ওরা দাঁড়িয়ে আছে তখনও, হাত নাড়ছে, রুমাল নাড়ছে, আর ওই এক পাশে ববি দাঁড়িয়ে আছে ছেলের হাত ধরে। সেদিকে চেয়ে এই প্রথম মনে হলো প্রবাল দ্বীপে এসেছিলাম। প্রবাল দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। শেষ হলো আজকের নিবেদন দ্বীপ। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন এবং ছড়িয়ে দেবেন সবার মধ্যে। গল্প পাঠ এবং গল্পের লেখক অনুভব মুখার্জি, ববির চরিত্রে প্রিয়াঙ্কা রায়, রমেশ চন্দ্রের ভূমিকায় বিশ্বদীপ সাফুই, দত্ত সাহেবের ভূমিকায় সুরজিৎ রুইদাস এবং গল্পের সূত্রধর আমি অঙ্কনা দাস। আগামী সোমবার আরও এক নতুন গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।